This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। ঠিক আছে, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু কই আমরা তো শান্তি পাচ্ছি না, আমরা শান্তি পাচ্ছি না। ফাইনাল সেকেন্ড টাইমের পরীক্ষা হচ্ছে, সেটা ফার্স্টও হয়েছে এবার। কি করবো? কোথায় বলে কর্মের ফল নাকি সবাইকে ভোগ করতে হয়, এই জন্মেই ভোগ করতে হয়। আচ্ছা বলুন তো, এই যে বছর 15-র ছেলেটা কি এমন কর্ম করেছিল যে এরকম একটা ফল ভোগ করতে হলো? দক্ষিণ কলকাতার বাসদ্রোণীর সৌম্যশীল, মেধাবী ছাত্র, ক্লাস 9-এর থার্ড বয়। আজ সকালে বাড়ির থেকে বেরিয়েছিল টিউশনে যাবে বলে। বাড়ির কাছেই কয়েক পা দূরে সৌম্যকে পিষে দেয় একটা পে লোডার। একে রাস্তা খারাপ, তার মধ্যে পে লোডারের মতো একটা বিরাট যন্ত্র ব্যাক গিয়ারে হঠাৎ করে চলে আসা। সৌম্য সরে যাওয়ার নাকি সময় পায়নি, পেছনে দেওয়াল পড়ে গেছিল, আর সামনে তো ওই পিছন দিকে আসা পে লোডার। তারপর ওই ধাক্কা আর পিষে যাওয়া। সৌম্য ঘটনাস্থলেই মারা যায়। এবার ধরুন শুরুর কথাটা যদি একটু ঘুরিয়ে বলি, সৌম্য কেন মারা গেল? পে লোডার তাকে ধাক্কা দিয়েছিল বলে? দোষ কার? পে লোডারের? তারা তো পে লোডার তার দোষের শাস্তি পেয়ে গেছে, ওই কর্মফল এই জন্মেই ভোগ করেছে। দুর্ঘটনা কিছুক্ষণের মধ্যেই সৌম্যর পাড়ার লোকজন ওই পে লোডারটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, বাঁশদ্রোণীর রাস্তায় পে লোডারটা কী করছিল? দেখুন, পে লোডার ইদানিং রাজনীতির বাহন। আমরা দেখেছি ওই দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর যেরকম নিজের নিজের বাহন রয়েছে, ওই সিংহ, পেঁচা, ইঁদুর, ময়ূর, রাজহাঁস, এরা সব রয়েছে। রাজনীতিরও সেরকম একটা বাহন রয়েছে, মানে রাজনীতি বাহনটা বেছে নিয়েছে আর কি, পে লোডার। বেআইনি নির্মাণ ভাঙতে অথবা ফুটপাতে হকারের গুমটি ভেঙে গুঁড়ি দিতে এই বুলডোজার অর্থাৎ পে লোডার ভীষণ কার্যকরী। বাসদ্রোণীতে অবশ্য পে লোডার না, কিছু ভাঙছিল না, জানেন তো, খুঁড়ছিল। গত 7 বছর ধরে নাকি বাসদ্রোণীর বড় রাস্তা, ছোট রাস্তা, অলি গলি সব কেটে কুটে রাখার কাজটা ওই পে লোডার খুব মন দিয়ে করেছে, কর্ম করেছে। এবার কথা হলো, এই রাস্তা খোঁড়ার দরকারটা পড়লো কেন, তাও আবার 7 বছর ধরে? কলকাতার বুকে একটা এলাকায় পাড়ায় পাড়ায় এতদিন ধরে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে কেন? যেই এই প্রশ্নটার উত্তর খুঁজতে যাবেন, অমনি আপনার সামনে সব কিছু একটু একটু করে ওই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠবে, জানেন তো। আজকে সকালে যেরকম ওই রেডিওর নব ঘোরানোর পর ওই প্রথম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ আপনাদের কানে এসছে, তারপর আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়েছে, তেমনই রাস্তা খোঁড়ার কারণটা খুঁজলে আপনাদের কাছে সৌম্য কার বা কাদের কর্মের ফল ভোগ করলো সেটা খানিকটা পরিষ্কার হয়ে যাবে। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। বাড়ির ছেলে চলে গেছে, তো বেহায়া কন্ট্রাক্টর, টাকা তো পকেটেই ভরবে, টাকা পকেটেই ভরবে। ধরে আমরা অপেক্ষা করছি 15 বছর ধরে একইভাবে চলছি, কাউন্সিলর বললে বলে হবে, আজকে হচ্ছে 5 বছর ধরে রাস্তার এরকম অবস্থা, এভরিডে, প্রত্যেকদিন এরকম হয়, প্রত্যেকদিন। আমাদের সন্তান, ওটা যে মারা গেছে সে আমারই সন্তান। কিভাবে মৃত্যু সবাই জানে, কেন মৃত্যু, সত্যিই কি মৃত্যুর কারণ জানা যায়? খারাপ রাস্তা নাকি পে লোডার? ক্লাস 9-এর সৌম্যশীলের মৃত্যুর দায় কার? দায় ও দায়িত্বর খেলাটা বোধহয় আরও অনেক বড়।
কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে সবথেকে পিছিয়ে পড়া এলাকাগুলির মধ্যে 111, 112, 113 আর 114 নম্বর ওয়ার্ড পড়ে, যা রাজ্যের অন্যতম হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের বিধানসভার অন্তর্গত। বাম আমল থেকেই পর্যাপ্ত পরিকল্পনার অভাবে নিকাশি ব্যবস্থার হাল বেহাল এই ওয়ার্ডগুলোর। তৃণমূল জমানার 13 বছরেও পরিস্থিতির সার্বিক পরিবর্তন হয়নি। 113 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় এখনও কোমর হাঁটু সমান জল জমে। 2016-তে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণে কাজ শুরু হয়েছিল। সংস্কারের কাজ করতে গিয়ে 113 নম্বর ওয়ার্ডের একের পর এক রাস্তা খোঁড়াখুড়ি হয়। 8 বছর পেরিয়ে গেলেও সেই খোঁড়াখুড়ি এখনও শেষ হয়নি। আমাদের অভিযোগ এখানে একটা মার্ডার হয়েছে, প্রশাসনিক মার্ডার। তার জন্য কি হতো 5-6 বছর ধরে একই জিনিস, একটা কখনো মেরামতি হয়। আমরা এই পুজোর জন্য কাজ করছি, অলরেডি স্যাংশনও হয়ে গেছে, কিন্তু যেহেতু ড্রেনেজের কানেকশনটা এখনো, ওইটা বিশাল প্রজেক্ট, তো বড় প্রজেক্ট, পার্মানেন্ট, এখানে ড্রেনেজের কানেকশনটা হয়নি বলে আমাদের রাস্তাটা সঠিকভাবে করা যাচ্ছে না। এটা একটা অনেকদিন ওখানে ড্রেনেজ সোয়ারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রাস্তার নিচে পাইপ বসাতে গিয়ে পরিস্থিতি আরও বিগড়েছে। এখনও যেখানে সেখানে পেলোডার আর পাইপের ছড়াছড়ি। পুরসভা সূত্রে খবর, 2016 সালে শুরু হওয়া এই কাজ 5 বছরে শেষ হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এলাকায় পোস্টার লাগিয়ে বলা হয়েছিল টুডেজ পেইন টুমরোজ গেইন। একাধিকবার এলাকার বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিমরা বৈঠক করলেও সমস্যার সমাধান হয়নি। সূত্রের খবর, এত বছরে পাম্পিং স্টেশন তৈরির পর থেকে এখনও মাত্র 55% কাজ এগিয়েছে। এর সঙ্গে বেহাল রাস্তা দ্রুত সংস্কারে স্থানীয় কাউন্সিলরদেরও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এই কাউন্সিলর 2001 সাল থেকে রয়েছে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত রয়েছে। পুরো 113 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে একটি মাত্র রাস্তাই চালু রয়েছে, এই রাস্তাটা। তার রাস্তার পরিস্থিতি আপনারা দেখুন। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। বাসদ্রোণীর সৌম্য কাদের কর্মফল ভোগ করলো বুঝলেন কিছু? কাদের জন্য ওর এই পরিণতি হলো? আমাদের, মানে সর্বসাধারণের জন্য। কারণ আমরাই তো নেতা নির্বাচন করেছি, আমরাই তো নেতা নির্বাচন করি, জনপ্রতিনিধি বেছে নিই, আমরাই তাদের 7 বছর ধরে রাস্তায় পাইপ বসানোর অধিকার দিই, কোনো প্রশ্ন করি না। তাহলে এখন প্রশ্ন করে কী লাভ? আমাদের উপকারের জন্যই তো রাস্তায় পাইপ বসছে। কাজেই সৌম্যর মতো 2-1টা প্রাণ যদি বলি দিতেও হয়, দিতে হবে, কি আছে? মনে রাখতে হবে একটা বড় কাজ হচ্ছে, অনেক বড় কাজ। শুনলেন তো, 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর কলকাতার পুরসভার মেয়র কি বললেন? একটা বড় প্রজেক্ট হচ্ছে, তাই কিছুদিন সময় লাগবে। সত্যি সত্যি যে অঞ্চলে বছরের পর বছর একটু বৃষ্টি হলেই জল জমে যায়, নিকাশি ব্যবস্থা যেখানে বহু বছর ধরে খারাপ, সেখানে যদি মানুষকে যন্ত্রণা মুক্তির পথে যেতে হয়, তাহলে একটু আধটু কষ্ট তো করতেই হবে, তাই না? ওই টুডেজ পেইন টুমরোজ গেইন, একদম। কিন্তু এই টুডেজ পেইনটা, সেটা তো বড্ড গুরুভার হয়ে যাচ্ছে, তাই না? বাবা মায়ের কাঁধে তাদের সন্তানের মৃতদেহের ওজনটা একবার কল্পনা করে দেখুন তো, কতটা ভার হতে পারে ভাবুন তো একবার। স্মলেস্ট কফিনস আর দ্য হেভিয়েস্ট, আমরা তো এটাই পড়ে এসেছি। সৌম্যর মৃতদেহের সেই ভার বইতে না পেরেই তো প্রশ্নগুলো করছি। যত বড় প্রজেক্টই হোক, যে বড় কোম্পানি এই কাজের বরাত প্রথমে পেয়েছিল, সেই কোম্পানি কেন মাঝপথে কাজের দায়িত্ব ছেড়ে দিল? একটা বড় পেশাদার সংস্থা কাজের দায়িত্ব পেয়েছিল, এখন তার বদলে নাকি ওই ছোট ছোট বিভিন্ন ঠিকাদারকে দিয়ে কাজটা করানো হচ্ছে, যাদের এরকম কাজের অভিজ্ঞতা কম। তারা কাজ করলে যা সময় লাগার কথা তার থেকে বেশি তো লাগবেই। মাটি খোঁড়ার পাইপ বসানোর কাজ হচ্ছে তো হচ্ছেই, কিন্তু তারপর রাস্তা সারাইয়ের কাজটা কেন ঠিকমতো করা হচ্ছে না? সেটা কি ওই ঠিকাদারদের অভিজ্ঞতার অভাব? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক টাকা বরাদ্দ করেছে, এবার তারপরেই যে পেশাদার সংস্থা এই কাজের দায়িত্ব পেয়েছিল, তারা নাকি আপাতত কোর্টের দ্বারস্থ হয়েছে। একটা কোম্পানি কাজ করতে এসে হঠাৎ আদালতে চলে গেল কেন?
এই প্রশ্নটা যদি একবার করে বসেন তাহলে আবার সেই চেনা সিলেবাসে ঢুকে পড়বেন। দুর্নীতি আর তোলাবাজি যার নাম। অভিযোগ কি জানেন? ওই পেশাদার সংস্থা নিয়ম মেনে পুরসভার কাছ থেকে কাজের বরাদ্দ পেয়েছিল, কিন্তু তারপর থেকে তাদের কাছ থেকে নাকি দফায় দফায় টাকা চাওয়া হচ্ছিল এবং শেষে বিরক্ত হয়ে ওই কোম্পানি নাকি কাজের দায়িত্ব ছেড়ে দেয় আর আদালতে মামলা করে। এবার তো আবার সেই প্রশ্নটায় ফিরে আসবো, তাহলে কার দোষে সৌম্য মারা গেল? পেলোডারের চালকের দোষ তো বটেই, যাদের জন্য বাঁশদ্রোণীর রাস্তার এই হাল, যাদের জন্য একটা বড় কোম্পানি মাঝপথে কাজ ছেড়ে চলে গেল বলে অভিযোগ, দায়টা তাদেরও নয় কি? চাপতে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মনের যখন মন। খেলা জমবে আনমোল মারি প্লাসি জিতবে। যে এজেন্সিকে কাজ দেওয়া হয়েছিল এমন তোলাবাজি হয় আপনারা খুব অনুমান করে নিতে পারেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। কার্যত তোলাবাজিতে এরা বিতস্তত হয়ে চলে যায়। তাঁতিয়া তো ছোটোখাটো কোম্পানি না, আন্তর্জাতিক শংসাপত্র আছে তাদের, লার্সেন টুব্রোর সঙ্গে পাল্লাদিত তারা। যে সংস্থাটা আনা হয়েছে তার ক্রেডেনশিয়াল খোঁজ করবেন। তারপরে যাকে নিয়ে আসা হয় তার ক্রেডেনশিয়াল ঠিকঠাক ছিল না। রানিয়াখালের সংস্কারের কথা ছেড়ে দিন, বাকি যেটা আছে অর্থাৎ যে পাম্পিং স্টেশন, সেই পাম্পিং স্টেশনের অবস্থাটা কি হয়েছে? কি এই পাইপ বসিয়ে তারপর কাজ করা, এই খুঁড়ে রাখা, তারপরে মেরামত করা রাস্তা, একেবারে বেহাল পরিস্থিতি। আমাদের 4টে ওয়ার্ডের শাসক দল সর্বোচ্চ স্তর অবধি এই দুর্নীতিতে যুক্ত। এই দুর্নীতি কাউন্সিলর লেভেল অবধি আসেনি। আমি বলছি কাউন্সিলররা যে দুর্নীতি করেননি তার বলছি না, কিন্তু এই যে এত বড় মাপের দুর্নীতি, এতে এই কাউন্সিলর অবধি এই টাকা এসে পৌঁছয় না। মানে আপনি বলছেন বড় মাপের দুর্নীতি, বড় মাপের দুর্নীতি। আরে খোঁজ নিন না, আমি আমার দায়িত্বের সঙ্গে বলছি, খোঁজ নিন। কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর সিপিআইএমের চয়ন ভট্টাচার্য যেগুলো বললেন সেগুলো সবই অভিযোগ। আমরা শুধু ছাই উড়িয়ে দেখলাম, এই আর কি। ওই যে বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কে বলতে পারে কারোর কথা থেকে কোনো অমূল্য তথ্য সামনে আসতেও তো পারে। এই ধরুন সৌম্যশীলের কাকার কথাগুলো কি বললেন আজকে তাদের পরিবারের ক্ষতি হয়েছে, কিন্তু দ্রুত কাজ শেষ না হলে তো আরও কোনো পরিবারের ক্ষতি হতে পারে, আরও কোনো বাবা মায়ের কোল খালি হতে পারে। এই ভয়, এই যে আশঙ্কা, এই ভয় আর আশঙ্কা থেকেই কি আজ সৌম্যর মৃত্যুর পর ক্ষোভের বিস্ফোরণ ঘটল বাঁশদ্রোণীতে, আর যত রাগ গিয়ে পড়ল পুলিশের ওপর। ঘটনার কিছুক্ষণের মধ্যেই তো এলাকায় পৌঁছয় আশেপাশের কয়েকটা থানার পুলিশ। তাদের মধ্যে ছিলেন পাটুলি থানার ওসিও। তিনি একটু একা হয়ে পড়েছিলেন, মানে বাকি বাহিনী একদিকে আর তিনি অন্যদিকে। ব্যাস সেই ফাঁকেই পাটুলির ওসিকে ঘিরে বিক্ষোভ শুরু হয়েছে। এমনকি কর্তব্যরত পুলিশ অফিসারকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলেও তো অভিযোগ। নেতাদের কাউকে সামনে না পাওয়ায় ভেতরের দুঃখ কষ্টগুলো বলতে না পারার যন্ত্রণা থেকেই কি পুলিশকে দেখে ক্ষোভের বাষ্প এইভাবে বের করে দেন এই বিক্ষোভকারীরা? এলাকার কাউন্সিলর থেকে বিধায়ক কেউ তো এখন পর্যন্ত যাননি। এত বড় ঘটনা, এত বড় জনরোষ, তারপরেও না। কলকাতার মেয়রও বাঁশদ্রোণীতে পৌঁছতে পারেননি এখনও। লম্বা রাস্তা তো, তারপর পুজোর উদ্বোধন আছে, উৎসবে ব্যস্ত আছেন তারা। হাজারো পুলিশ তো প্রশাসনেরই অঙ্গ, আর নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই প্রশাসনের মাথাকে না পেলে মানুষ তো কানই টানে। এইভাবেই কি পুলিশকে ঘিরে এই বিক্ষোভগুলো হলো? দেখুন, সৌম্যর পাড়ার লোকের দাবি পাটুলি থানার ওসি নাকি ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। মানে পেলোডারের ধাক্কাতেই যে সৌম্য মারা গেছে তার কি প্রমাণ আছে জানতে চেয়েছিলেন। ভাবুন, প্রমাণ খোঁজার কাজটা তো পুলিশের। ইদানিং না পুলিশ অদ্ভুতভাবে আমাদের উপর সব চাপিয়ে দিচ্ছে, জানেন তো। ওই আরজি করে 14ই আগস্ট হামলার পর দেখলাম এক গাদা ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে জনসাধারণকে বললেন তাদের চিনিয়ে দিতে। আরে অদ্ভুত ব্যাপার, সাধারণ মানুষই যদি সব করে দেবে পুলিশের কাজটা, তাহলে পুলিশ কি করবে? আর এত দিনের মানে অভিজ্ঞতা, এত দিনের দক্ষতা, এগুলো মানে লোকজন ভুলে যাবে, তাদের ওপর ভরসা হারিয়ে ফেলবে। তারা যদি এরকম এখন যদি এই সমস্ত বলেন, লোকের তো বিশ্বাস করতে করতেই দিন কাবার হয়ে যাবে যে সত্যি পুলিশ এটা বলছে। না,
হয়তো ঠাট্টা করছে, সিরিয়াসলি নেবে তারপর তো বলবে। আর এমন একটা জিনিস জিজ্ঞেস করেছেন বলে অভিযোগ, ভাবুন তো, দিনের আলোয় সকলের চোখের সামনে ঘটা একটা দুর্ঘটনা, সেটা নিয়ে সন্দেহ প্রকাশ। পেলোডারকে বাঁচাতে নাকি পেলোডার যাদের বাহন তাদের বাঁচাতে? চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। পুলিশকে ঘিরে রাখতে হবে। পুলিশ প্রথমেই জানি বলেছে কোনো প্রমাণ নেই। দেখুন, ঘটনা যতই বড় হোক, আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতাকে কখনো সমর্থন করা যায় না। পাটুলি থানার ওই ওসি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় অবশ্য বামেদের শূন্যতাকে কটাক্ষ করে পোস্ট করেছিলেন। সেটা নিয়েও অনেকের লোকের অবশ্য বক্তব্য আছে যে একজন কর্তব্যরত ওসি, পুলিশ আধিকারিক, তিনি এরকম রাজনৈতিক বক্তব্য করতে পারেন কিনা। সে যাই হোক, তিনি যা করেছেন সেটা তার ওপরতলা বিচার করবে, বিচার না করলে তিনি নির্দোষ। কিন্তু সেই জন্যেই কি তিনি ঘটনাস্থলে পৌঁছতে এই বিক্ষোভটা শুরু হয়ে যায়? তাহলে তো আবার অন্য সম্ভাবনার রাস্তা খুলে যাবে। বাঁশদ্রোণীতে তার মানে বিক্ষোভ সংগঠিত করার পেছনে বামেদের হাত রয়েছে বলে অভিযোগ উঠে যাবে। মানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পর আরেকবার এই বাঁশদ্রোণীর প্রতিবাদীদের পেছনেও তাহলে বামেদের থাকার অভিযোগটা উঠবে। অভিযোগ করার সুযোগ পেয়ে যাবে কি তৃণমূল? দেখুন, কাদা দেখলে কাদা মাখাটা সেটা তো রাজনীতির বৈশিষ্ট্য। তাই কোথাও বিরুদ্ধ দল আছে মনে হলে অন্য দলকেও সক্রিয় হতে হয়, মানে কাদায় নামতে হয়। এবার পুলিশকে ঘিরে কয়েক ঘন্টা ধরে এই বিক্ষোভ সংগঠিত করার পেছনে বিরোধীরা রয়েছে, এটা ধরে নিয়েই কি পুলিশকে মুক্ত করতে বাহিনী পাঠিয়েছিল তৃণমূল? সেরকমই তো অভিযোগ। নাহলে দুপুরে আচমকা বিক্ষোভকারীদের ওপর চড়াও হলো কারা? কারা ধাক্কা দিয়ে ধমকি দিয়ে ওই বিক্ষোভকারীদের সরালো, পুলিশকে বলা চলে রেস্কিউ করলো? এরা কোথা থেকে আসলো কিছুই জানি না, পুলিশকে গার্ড করে এরা বার করে নিয়ে গেল। হ্যাঁ, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে দেখছে কতগুলো গুন্ডা এসে আমাদের মেরে গেল। ধাক্কাধাক্কি শুরু করলো, তার মাঝখান দিয়ে পুলিশকে নিয়ে সাইড কাটিয়ে কিছু লোক চলে গেল। আমার মনে হচ্ছে পার্টির দল থেকে এসছে। কোন দল সেটা আমি বলতে পারবো না, কারণ কি এখানে বললেই প্রচুর ঝামেলা বেঁধে যাবে। পার্টিরই লোক হবে। ধাক্কাধাক্কি তো এছাড়া অন্য কোনো একটাই তো পার্টি স্যার আমাদের, টিএমসি, আর অন্য কোনো পার্টি না। ডাইরেক্ট বলছি তো টিএমসি পার্টি, এছাড়া তো আর কোনো পার্টি নেই এখানে। কারা কারা গাড়ি ভাঙচুর করেছে, কারা কারা পুলিশকে আটকে রেখেছে, ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। বেশ কিছু দুষ্কৃতী তারা ঢুকে গেল, তারা বিক্ষোভকারীদেরকে মারলো, পুলিশের সামনেই গোটা ঘটনা, সেটা কিভাবে সম্ভব হলো? ওই পুরো ব্যাপারটাই এখন আমরা দেখছি। ওখানে যে ফুটেজ আছে আমরা সবগুলোই কালেক্ট করছি। দুষ্কৃতীরা যারা যারা ঢুকেছে, যে ঢুকেছে, উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইনস্ট দেম। আমরা অ্যাকশন নেব। ভাবুন তো, কি অদ্ভুত অভিযোগ, পুলিশকে নাকি রেস্কিউ করছে গুন্ডারা। কি দিনকাল পড়লো ভাবুন তো। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার বিদিশা কলিতার কথা শুনলেন তো? প্রথমেই বললেন যারা পুলিশের কাজে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে, আর যারা পুলিশের সামনে স্থানীয় বাসিন্দাদের ওপর চড়াও হলো, হামলা করলো, এই প্রশ্নটা করার পর ডিসি জানালেন তাদেরও চিহ্নিত করার কাজ চলছে। আমার কি মনে হয় জানেন, এই চিহ্নিতকরণের কাজটা যত তাড়াতাড়ি কলকাতা পুলিশ করতে পারে ততই ভালো, এবং সুনির্দিষ্টভাবে করতে পারে। দুপক্ষকেই চিহ্নিত করেছে, এই প্রমাণটা যত দেখাতে পারে তত বেশি ভালো। কারণ দেখুন, একাধিক থানার পুলিশ কর্মীরা ওখানে এসে ঘেরাও হয়েছিলেন, অফিসাররা আটকে ছিলেন, আর তাদের ছাড়াতে
লালবাজার থেকে বড় কর্তারা যাচ্ছেন না, আসছেন কিছু হুলিগান গুন্ডা, এটা সত্যি বলছি পুলিশের জন্য কিছুতেই কোনো ভালো বিজ্ঞাপন হতে পারে না, তাই না? অথবা এটাও তো মনে হতে পারে যে পুলিশের থেকেও বেশি সাহস রয়েছে ওই গুন্ডাদের, অথবা হতে পারে যে প্রতিবাদী সাধারণ মানুষকে সামলাতে ওই গুন্ডারা পুলিশের থেকে অনেক বেশি দক্ষ। এবার এর কোনোটাই কিন্তু পুলিশের সম্মানের পক্ষে ভালো নয়। কাজী যারা পুলিশকে হেনস্থা করলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যেমন হওয়া উচিত, যে কাজটা দফায় দফায় বিক্ষোভের মধ্যেও আজ সন্ধ্যে থেকেই পুলিশ শুরু করে দিয়েছে, তারা নিশ্চয়ই সেই কাজটা তো অবশ্যই করবেন, যেটা মেনে নেওয়া যায় না পুলিশের ওপর হামলা। তেমনি যারা পুলিশের সামনে শুধুমাত্র বিক্ষোভ দেখানোর জন্য সাধারণ মানুষকে মারলো, শাসালো, তাদেরও চিহ্নিত করাটা কিন্তু খুব খুব জরুরি। অবশ্য এক স্থানীয় বাসিন্দা তো চিহ্নিত করেই দিলেন, যারা হামলা করেছে তারা তৃণমূলের লোক। এবার এই কথাগুলো সত্যি নাকি মিথ্যে জানি না, কিন্তু এটা জানি শাসকের ঊর্ধ্বেও একটা জোর আছে, আর সেটা সাম্প্রতিক কিছু ঘটনায় বারবার দেখুন প্রমাণ হয়ে যাচ্ছে। কোচবিহার থেকে ওই সুন্দরবন পর্যন্ত বলতে পারে, যত দূর চোখ যায় সব জায়গায় তো বিক্ষোভ প্রতিবাদ ব্যাপারটা দেখলেই না শাসক দলের কর্মীদের একাংশ শাসকের আইন বলবৎ করতে একদম তেড়ে ফুঁড়ে উঠছে, নেমে পড়ছে একদম। তিলোত্তমার ধর্ষণ আর খুনের প্রতিবাদে প্রথমে কোচবিহারের মাথাভাঙায় নাগরিক সমাজ আক্রান্ত হয়েছিল, দেখিয়েছিলাম আমরা। এবার তারপর নৈহাটি, দমদম, তেঘরিয়া বিভিন্ন জায়গায় তো প্রতিবাদীদের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। আর কাল রাতে যারা ওই জাস্টিস ফর আরজি কর বলে পথে নেমেছিলেন, ডাক্তারদের ডাকা মহামিছিলে অংশ নিয়েছিলেন, তাদের কয়েকজনও তো হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ এসছে। অভিযোগ হয়েছে যে কাল রাতে বাগবাজারে এক প্রতিবাদীকে মারধর করা হয়। একই ঘটনা ঘটেছে টালিগঞ্জের করুণাময়ীতে। এবার একই রকম ট্রেন্ড যখন বিভিন্ন জায়গায় দেখা যায়, মানে এক জায়গার ট্রেন্ড আরেক জায়গায় ফলো করছে, ছড়িয়ে যাচ্ছে আর কি, তখন কিন্তু এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হয় না, জানেন তো? মনে হয় এই সমস্ত ঘটনার পেছনে একটা না একটা নির্দিষ্ট পরিকল্পনা নিশ্চয়ই আছে। হয়তো এসব করা হচ্ছে একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য, এমন একটা পরিবেশ যেটা মানুষকে প্রতিবাদ করার আগে 5 বার ভাবতে বাধ্য করবে। সত্যি বলছি, দেখুন এই তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর মানুষ যেভাবে পথে নেমেছে, যেভাবে প্রতিবাদ শুরু করেছে, সেটা তো একটা অভূতপূর্ব ঘটনা। আর এই ঘটনাটা, মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এটা যে শাসক দলের ভালো লাগে না এটা তো আমরা খুব ভালো করে বুঝতে পারি। একটা গুমোট হয়ে যায় আবহাওয়াটা তাদের জন্য, জানেন তো? সেটা শাসক দলের মনে হতেই পারে এইরকম দমবদ্ধ পরিবেশ কাহাতক সহ্য করা যাবে। সেই গুমোট পরিবেশ থেকে বেরিয়ে আসতেই কি এই থ্রেট কালচার তৈরি করা হতে পারে? দেখুন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার তো আজ বলেছেন থ্রেটটাই নাকি এখন বাংলার কালচার হয়ে দাঁড়িয়েছে। আর সেটা শুধু মেডিকেল কলেজ নয়, বাংলার পাড়ায় পাড়ায় নাকি ছড়িয়ে পড়েছে। এই যে থ্রেট কালচার, এই ভয়ের রাজনীতি সমাজের প্রত্যেকটা স্তরে রয়েছে। আজকে যে মানুষ সবাই এই আন্দোলনকে নিজের আন্দোলন মনে করছেন, শাসকের রক্তচক্ষে উপেক্ষা করে রাস্তায় নামছেন, তা শুধু আমাদের আন্দোলন হয়ে নেই। কেন জানেন? আজকে যে স্কুল ছাত্রীকে রক্তচক্ষু উপেক্ষা করে বাইরে বেরোতে হচ্ছে, পাড়ায় পাড়ায়, ক্লাবে, প্রতিটি প্রতিষ্ঠানে যে ভয়ের রাজনীতি, তাকে উপেক্ষা করে আজকে মানুষ পাশে আসছে। এই সমাজে যারা হুমকি তৈরি করছে তাদেরকে ধরুন, আর একে একে জেলসি বলে কোন একটা প্রকল্প তৈরি করুন, ওই জেলে তাদেরকে ঢোকান, তাহলে আমরা বুঝবো। আর এই যে নতুন প্রকল্প শুরু হয়েছে, হুমকশ্রী, শাসশ্রী, ফসশ্রী, এই সমস্ত এই যে জিনিসগুলো তৈরি হয়েছে, এগুলোতে আমরা ভয় পাইনি, পাবো না, এটা বারবার আমরা বলে দিয়েছি। এক দেবাশিস আর 2 আশফাকুল্লাহ, ডাক্তারদের আন্দোলনের অন্যতম 2 মুখ। এবার দুজনের কথা থেকে একটা জিনিস তো জলের মতো বুঝে নিলাম, জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনটাকে শুধু ডাক্তারদের আন্দোলন নয়,
নাগরিক সমাজের আন্দোলন বলে প্রতিষ্ঠা করতে মরিয়া। তাতে কি সুবিধা আছে? প্রথমত মানুষকে বোঝানো যাবে এই লড়াই জুনিয়র ডাক্তাররা তাঁদের জন্য লড়ছেন, নিজেদের জন্য না। এই যে কর্মবিরতি, কাজ বন্ধ রাখা, এই সবই সাধারণ মানুষের স্বার্থে করা হচ্ছে। সামগ্রিকভাবে চারপাশে যে ভয়ের পরিবেশ চারপাশে ছড়িয়ে গেছে সেটা মুক্ত করতেই প্রতিবাদ করা হচ্ছে, কাজ বন্ধ রাখা হচ্ছে। এবার এই কর্মবিরতিতে কিছু মানুষের অসুবিধা হলেও সেটা আসলে বৃহত্তর স্বার্থে করা হচ্ছে, মানে এটা বলার মতো একটা সুযোগ পাওয়া যাবে। আর যে আন্দোলনটা রাজ্যের মেডিকেল কলেজগুলোর ভেতর আর বাইরে সমানতালে চলছে, সমান্তরালভাবে চলছে, তার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা যাবে। আজকেও তো কলকাতায় বিশাল বিশাল কয়েকটা মিছিল হয়েছে, গণকনভেনশন হয়েছে, সন্ধে গঙ্গায় প্রতিবাদ স্বরূপ প্রদীপ ভাসানো হয়েছে। প্রতিবাদের সুরেই তো আজ মহালয়া এসছে। এরকম মহালয়া তো কোনোদিন আপনারা দেখেননি। আর 60 দিন পর ষষ্ঠী, দুর্গাপুজোর শুরু, কিন্তু উৎসব। যতই শোক, দ্রোহ, প্রতিবাদের কথা বলা হোক, উৎসবের শুরু কিন্তু হয়ে গেছে, মানে সরকারিভাবে হয়ে গেছে। কথায় বলে না, আপনি আচরি ধর্ম পরের শিখাও। মুখ্যমন্ত্রীও তো তাই করেছেন। তিনি রাজ্যের মানুষকে উৎসবে ফিরতে বলেছিলেন, আজ বোঝালেন শুধু মুখে বলেননি, তিনি নিজেও উৎসব মোডে চলে গেছেন। কিন্তু তাই বলে তিলোত্তমার কথা কিন্তু ভুলে যাননি, বরং জাগো বাংলায় কলম ধরেছেন তিলোত্তমার জন্য। যতই বিরোধী দলগুলো তাকে বেঁধার চেষ্টা করুক, জানেন তো, তিলোত্তমার জন্য যে তার বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে সেটা স্পষ্ট ভাষায় জানিয়েছেন। মানে প্রতিবাদ, শোক বুকে চেপে উৎসবে মাতার থিমটা মুখ্যমন্ত্রী ঠিক করে দিলেন। তাই প্রতিবাদ আর উৎসব নিয়ে আরও কিছু কথা তো আজ এই 2রা অক্টোবর মহালয়ার দিন না বললেই নয়। আমরা যারা ধর্ম কর্ম মানি, আমরা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব। আর এটা আমাদের তোমায় হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। তুমি শুভ গান্ধী জয়ন্তী। বেন কিংসলে অভিনীত আর রিচার্ড অ্যাটনব্রো পরিচালিত 1981 সালের এই সিনেমাটা গান্ধীর ডান্ডি অভিযান আর লবণ সত্যাগ্রহ এখানে তো দেখানো হয়েছে। এই ছোট্ট ক্লিপে কি দেখলেন আর বর্তমান বাংলায় কি দেখছেন মিলিয়ে দেখুন কীভাবে মিলে যায়। গান্ধী পশ্চিমী সাংবাদিককে কি বললেন, কিভাবে অভিযানের পরিকল্পনা করতে হয় তা শুধু আর্মি জেনারেলরা জানেন না, আমরাও তা জানি, দেখেছি, আমরাও তাই দেখছি। তো সংগঠিত পরিকল্পনা ছাড়াই 14ই আগস্ট বিকেল থেকে বারবার প্রতিবাদে পথে নেমেছেন বাংলার মানুষ। এইভাবে তো গান্ধী বলেছেন, অহিংস অসহযোগের কাজই হলো প্রতিষ্ঠানকে বারবার চ্যালেঞ্জ করা, যতক্ষণ পর্যন্ত না সে প্রতিক্রিয়া জানাচ্ছে। জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলনের মাধ্যমে তো বারবার সেটাই করছেন। গান্ধী বলেছেন, প্রতিষ্ঠানের হাতে নিয়ন্ত্রণ নেই, প্রতিরোধের হাতে নিয়ন্ত্রণ রয়েছে। আমরা তো বাস্তবে তাই দেখছি। সংখ্যায় 10,000-এরও কম এই জুনিয়র ডাক্তাররা, কিন্তু তাদের আন্দোলনটা কত সংযত, কত নিয়ন্ত্রিত। আজ পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খল কোনো পরিস্থিতি দেখেছেন না? এবং পরিস্থিতির ওপর তাদের নিয়ন্ত্রণ কতটা বেশি সেটা তখনও বোঝা যায় যখন দেখা যায় যে কোনো উপায়েই তাদের মনোবলটা ভাঙা যায়নি। আর ওই সিনেমার টুকরোটার একদম শেষে আমরা কি দেখলাম, লবণ সত্যাগ্রহ রুখতে না পেরে শেষে দমন পীড়নের রাস্তায় হাঁটছে ব্রিটিশ। গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে, গান্ধী অনুগামীদের মাথা লাঠির ঘায়ে রক্তাক্ত করা হয়েছে।
আমরা তো দেখেছি কাল রাতে বাগবাজার আর টালিগঞ্জে প্রতিবাদীদের ওপর হামলা হয়েছে, বাঁশদ্রোণীতে প্রতিবাদ তুলতে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাহলে গান্ধীর প্রশ্নটাই তো আবার নতুন করে সামনে আসছে। তিলোত্তমার বিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কার নিয়ন্ত্রণে? জুনিয়র ডাক্তাররা ফের একবার কর্মবিরতির ডাক দেওয়ার পর এই প্রশ্নটা কিন্তু নতুন করে সামনে চলে এসছে। জানেন তো, ডাক্তাররা বিচার চান না চেয়ার চান? রোগী হয়রানি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন, এরকম বিভিন্ন অভিযোগ তো তাদের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, একদম সুসংগঠিতভাবে সোশ্যাল মিডিয়ায় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার হাসপাতালে গিয়ে চিকিৎসা না পাওয়া মানুষের একাংশের মনে যে ক্ষোভ জন্মেছে, সেটা তো অস্বীকার করা যায় না। এবার তাদের কাছে এই ডাক্তারদের ভিলেন করে দেওয়ার যে চেষ্টা চলছে, সেটা তো ডাক্তাররাও জানেন। TV9 বাংলা যখন তাদের কাছে গেছিলেন, ওই আন্দোলনকারীরা জানিয়েছেন অন্য কোনো ফর্মে আন্দোলনটা করা যায় কি না তা নিয়ে তারা দ্রুতই সিদ্ধান্ত নেবেন। অন্য কোনো ফর্ম, খেয়াল করে দেখুন, আজকের দিনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ফর্ম শব্দটা। এই ফর্ম শব্দটার দুটো মানে হয় জানেন তো। ফর্মের একটা মানে, যেটা আমরা খেলায় দেখি, ধারাবাহিকতা, মানে বিরাট কোহলি, রোহিত শর্মার ফর্ম যাকে বলে আর কি। 9ই আগস্ট থেকে আজ পর্যন্ত ডাক্তারদের আন্দোলন, সেটার মধ্যে তো ওই ফর্মই আমরা দেখতে পেয়েছি, অকল্পনীয় ধারাবাহিকতা। খেয়াল করে দেখুন, কখনো সাম্প্রতিককালে দেখেছেন এরকমভাবে একটা আন্দোলন রাজনৈতিক পতাকা ছাড়া এরকম দীর্ঘদিন ধরে এবং স্বতঃস্ফূর্ততার সঙ্গে চলছে? আর দ্বিতীয় ফর্মের মানে আকার বা প্রকৃতি, মানে ডাক্তাররা তাদের আন্দোলনের আকার বা প্রকৃতি বদলানোর কথাটা ভাবনা চিন্তা করছে। গতকালই সিনিয়র ডাক্তাররা অন্যভাবে, অন্য পথে আন্দোলনটা চালিয়ে যাওয়ার কথা ভেবে দেখতে বলেছিলেন। তারা অভিজ্ঞ তো, তারা বুঝতে পারছিলেন যে কোথাও গিয়ে একটা অন্ধ গলিতে হয়তো ঢুকে পড়ছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়ররাও আজ সিনিয়রদের কথা শুনে বললেন তারা ভাবছেন, ভেবে দেখছেন। আমার কি মনে হচ্ছে জানেন, একই সঙ্গে দুটো ফর্মের কথাই তারা একসঙ্গে ভাবছেন, ধারাবাহিকতা কিন্তু ভিন্ন পথে। আমরা সেই নিয়ে অবশ্যই ভাবছি, কিন্তু আমরা এটাই বোঝাতে চাইছি, এই যে কর্মবিরতির দোহাই দিয়ে আমাদের গণশত্রু বানানোর যে চেষ্টা চলছে সেটা নয়। মানুষ এবং ডাক্তার, রোগী এবং ডাক্তার আসলে একটাই পক্ষ, উল্টো পক্ষে সরকার আজকে দাঁড়াচ্ছে, উল্টো পক্ষে দাঁড়াচ্ছে। আমরা কিন্তু অন্য ফর্মের কথা ভাবছি এবং খুব জলদি ভাবছি। আমরা এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে ডিপার্টমেন্ট ভিত্তিকভাবে SOP করে IPD OPD সব জায়গাতেই বিভিন্ন জায়গায় কাজ করছিলাম। সেই জায়গা থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমরা অন্য ফর্ম ভাবছি। অত্যন্ত দ্রুত কিন্তু আমরা অন্য ফর্মে ফিরব। অত্যন্ত দ্রুত তারা অন্য ফর্মে ফিরবেন। তাহলে ডাক্তাররা কি কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন? দেখুন, দেবাশিস হালদার যে ইঙ্গিত দিলেন, সেটার থেকে এটা ভাবার তো যথেষ্ট অবকাশ রয়েছে। এই প্রশ্নটাই চারিদিকে ঘোরাফেরা করছে। এবার কেন কর্মবিরতি নিয়ে এত আগ্রহ, এটাও তো ভাবতে হবে। জুনিয়র ডাক্তার তো এরা, অ্যাকচুয়ালি এদের পাঠ্যক্রমের পার্ট এটা, এরা মাইনে পান না, এটা স্টাইপেন্ড পান, এটা খেয়াল রাখতে হবে। এবার তারা কর্মবিরতিতে গেলে এরকম ত্রাহি ত্রাহি রব উঠছে কেন? কারণ কর্মবিরতি সমাজের সর্বস্তরে প্রভাব ফেলেছে। স্বাস্থ্য ব্যবস্থাটা যে জুনিয়র ডাক্তারদের পাঁজরের ওপরেই দাঁড়িয়ে রয়েছে, সেই সত্যিটা এখন মানুষের সামনে এসছে। ভাবা যায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা জুনিয়র ডাক্তার নির্ভর, এবং তিলোত্তমার ধর্ষণ আর খুন যে স্বাস্থ্য ব্যবস্থার পাঁজরে আঘাত, সেটাও তো সকলে বুঝতে পারছেন। শুভেন্দু অধিকারী আগস্ট মাসে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন জানেন তো, 1000টা রাত দখলেও মমতা বন্দ্যোপাধ্যায় দুশ্চিন্তায় ভুগবেন না, কিন্তু জুনিয়র ডাক্তাররা যদি কর্মবিরতি চালিয়ে যান তাহলে সরকার অস্বস্তিতে পড়ে যাবে। অভিজ্ঞ রাজনীতিক তো, তিনি আসল জায়গাটা ধরে নিয়েছিলেন। খেয়াল করে দেখুন, লাগাতার কর্মবিরতি না চললে কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা পৌঁছতো না, পুলিশ প্রশাসনে এত রদবদল হতো না, স্বাস্থ্য প্রশাসন থেকে স্বাস্থ্যকর্তাদের সরতে হতো না, অপরাজিতা বিল পাস হতো না। আজ কলকাতার ওই চারপাশে
পরপর প্রচুর মিছিলের কথা বললাম, তার মধ্যে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তাররা মিছিল করেছেন। তাতে দ্রুত তদন্ত শেষের জন্য সিবিআইয়ের ওপর চাপ বাড়ানো হয়েছে। তৃণমূল নেতারাও তো ভেবে খুশি হতে পারেন, তারাও তো সেটাই বলছেন, তদন্তটা সিবিআই করছে। এবার এটাও তো ভাবতে হবে যে তৃণমূল নেতাদের কথাটার কতটা যুক্তি আছে। তারা দ্রুত তদন্ত চাইছেন, জুনিয়র ডাক্তাররাও চাইছেন, তা তারাই যখন চেয়ে বসছেন, কষ্ট করে জুনিয়র ডাক্তাররা সেই দাবিটা করার জন্য আন্দোলনটা চালাচ্ছেন কেন? কেন কর্মবিরতি চালিয়ে গিয়ে রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন? আমার কি মনে হচ্ছে জানেন, এই সহজ কথাটা তৃণমূল নেতারা কিছুতেই বুঝতে পারছেন না। তদন্ত করছে সিবিআই। যখন প্রথম ছিল তখন 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে ধরেছে, তারপরে সিবিআই, তারপরে মামলা দেখছে সুপ্রিম কোর্ট। তাহলে এইখানে কিসের কর্মবিরতি? মানে কেন? লক্ষ লক্ষ গরিব মানুষ যারা সরকারি হাসপাতালের উপর, যারা নির্ভরশীল সরকারি পরিষেবার উপর, কেন আপনারা এটা করছেন? যেখানে প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম সব চালু, সেখানে আপনারা কাজ করছেন, মানুষের বেশি পয়সা দিয়ে প্রাইভেট জায়গায় যেতে হচ্ছে। আপনারা এই ফরম্যাটটা চেঞ্জ করুন। তৃণমূল নেতারা একটা জায়গায় না একটা ভুল করছেন জানেন তো। মানে এটা প্রশ্ন উঠতে পারে যে ইচ্ছাকৃতভাবেই কি তারা এটা করছেন? মানে ইচ্ছাকৃতভাবেই একটা পার্ট এই জুনিয়র ডাক্তারদের যেগুলো দাবি দেওয়া, তার মধ্যে সেটাকে তারা ভুলে থাকছেন, যাবতীয় কিছু অন্য পার্টটাকে ধরে বলছেন। কারণ জুনিয়র ডাক্তাররা তো শুধু তিলোত্তমার বিচারের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন না। সাগর দত্ত মেডিকেল কলেজে হামলার পর ফের তো নিরাপত্তার প্রশ্নটা বড় হয়ে সামনে এসছে। তার মানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালন করা হচ্ছে না কেন? এরপরেই ফের তো কর্মবিরতিতে গেছেন জুনিয়র ডাক্তাররা। তার দায় কার? কাল রাতে ট্রমা কেয়ারে ফের পেশেন্ট পার্টি হাঙ্গামা করেছে, সে অভিযোগ সামলে এসছে। জুনিয়র ডাক্তাররাও তো নাগরিক সমাজের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন তুলে দিচ্ছেন। সরকার নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি পালন করতে পারছেন না, তাহলে তাদের কোন মুখে কর্মবিরতি তুলতে বলা হচ্ছে? তারাও তো জনগণের একটা অংশ। যদি তাদের নিরাপত্তা দেওয়া না যায়, তাহলে জনগণকেও কোথাও গিয়ে নিরাপত্তা দিতে সরকার যে ব্যর্থ হচ্ছেন, সেটা তো সরকারকে স্বীকার করতে হবে। আমরা কর্মবিরতির বিষয়টা নিশ্চয়ই সিদ্ধান্ত নেব আবার আমরা জিবি বৈঠক করে। কিন্তু আমি এখানে দর্শকের কাছে একটা ঘটনা একটু বলতে চাই। কালকে রাত্রেবেলা আরজিকর হসপিটালে ট্রমা সেন্টারে আবার পিজিটিকে কিন্তু 5 জন মধ্যবেশে হেনস্থা করেছে। আর কিছু বলবো না। মদ খাওয়া অপরাধ নয়, কিন্তু মদ খেয়ে গাড়ি চালানোটা অপরাধ। ট্রাফিক পুলিশ ওই মুখে নল ঢুকে ফু দিতে বলে না, ওই তখন চেক করে নেওয়া হয় ব্রিথ অ্যানালাইজার দিয়ে। যদি দেখা যায় যে অ্যালকোহল রয়েছে, ধরা পড়লে 10,000 টাকা জরিমানা, দ্বিতীয়বার একই অপরাধ করলে 15,000 টাকা জরিমানা এবং কারাদণ্ডও হতে পারে। এবার তৎসত্ত্বেও মানে অনেক জায়গাতেই দেখা যায় যে এই টেস্ট তো হয় না। কেন? অন্তত হাসপাতালগুলোতে কেন হয় না? কারণ অভিযোগ তো আমরা যা পাই, বারবার চিকিৎসকরা যেটা বলছেন, এই হাসপাতালগুলোতে নাকি মাতালদের অবাধ প্রবেশ। মাতালদের যে হাসপাতালে ঢুকতে পারবেন না, মদ খেয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে, এটাও ঘটনা। কিন্তু মাতাল পেশেন্ট পার্টি তারা হাসপাতালে ঢুকবে আর ডাক্তারও কাজ করে যাবে, এই দুটো ঘটনা একসঙ্গে হওয়াটা কতটা সহজ বা সম্ভব কখনো একবার ভেবে দেখেছেন? যত সরকারের অসুয়াপনা আন্দোলনের প্রতি এবং দুষ্কর্ম যারা করেছেন তাদের প্রতি সহৃদয়তা যত বাড়ছে, তত মানুষের চোয়াল শক্ত হচ্ছে। আর সরকার যদি এখনও না বোঝে যে তারা কোন ভুলগুলো করেছে এবং তারা কিভাবে দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়েছে, সেইগুলো ভুল না বোঝে এবং ভুল সংশোধনের জন্য সদর্থক স্টেপ না নেয়, তাহলে কিন্তু সময় খারাপ হতে যাচ্ছে, আরও খারাপ হতে যাচ্ছে। এই ঢেউগুলো যদি গ্রামগুলোতে পৌঁছয় পশ্চিমবঙ্গের, তাহলে কিন্তু সরকারের আসল ব্যথা সেই রাজনৈতিক ব্যবস্থার পক্ষে কিন্তু বেদনার হবে সেটা, এবং তারা যত তাড়াতাড়ি সেটা বুঝতে পারেন ততই তাদের মঙ্গল। আমাদের সিদ্ধান্ত জোর আছে, আমাদের এথিক্স এর কাছে আমরা ক্লিয়ার, পরিষ্কার।
যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা প্রয়োজনে আমাদের জীবন বাজি রেখে বুঝিয়ে দেব যে এই আন্দোলন নাগরিক আন্দোলন এবং সবাই আমরা একটাই পক্ষ, সেই পক্ষের দিকে আসবে কিনা সরকার সেটা বুঝুক, নাকি উল্টো পক্ষ হয়েই তারা থাকবে। কি বুঝলেন? সেই গান্ধীর আমলের অহিংস সত্যাগ্রহ এখনো চলছে। গান্ধী কি বলেছিলেন? প্রতিষ্ঠানকে তিনি লাগাতার চ্যালেঞ্জ করে যাবেন, যতক্ষণ না প্রতিষ্ঠান প্রতিক্রিয়া দিচ্ছে ততক্ষণ চ্যালেঞ্জ করবেন। এখানে ডাক্তাররাও কিন্তু সিস্টেমকে টানা চ্যালেঞ্জ করে যাচ্ছেন এবার। আর এই চ্যালেঞ্জের মোকাবিলা পরিস্থিতি অনুযায়ী করছে সরকার। হ্যাঁ, অবশ্য পরিস্থিতি, সময় এগুলো খুব ইম্পর্টেন্ট, জানেন তো। ধরুন গতকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো মনোসংযোগটাই ওই শারদ শুভনন্দনে। তৃণমূল পরিচালিত সংবাদপত্র জাগো বাংলার পুজো সংখ্যার উদ্বোধনে গিয়ে তিনি বলেছেন তিনি চান কথা কম কাজ বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘুরিয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে খোঁচা দিলেন বা আন্দোলনকে? যারা মানুষের সেবা করে না, কাজটা করে নিঃশব্দে, আর যারা কাজ করে না তারা বক 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 করে করে বকে বেশি। আমি চাই কথা কম কাজ বেশি। এত কথা না বলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি দাওয়াগুলো যদি মিটিয়ে দেন তাহলেই তো আর এত কথার প্রশ্ন থাকে না। তাহলে উনি যখন আন্দোলন করেছিলেন তার মানে কি তাহলে উনিও মানুষের জন্য চাননি বলে আন্দোলন করেছিলেন? ধরো আপনি একটা মানুষের সেবা করতে পারেননি মুখ্যমন্ত্রী হয়ে, স্বাস্থ্যমন্ত্রী হয়ে, আর আমাদের কাছে এক্সপেক্ট করছেন পুরো রাজ্যবাসীর সেবা চাওয়ার জন্য। মানুষের আমাদের পাশে আছেই, যারা কিছু হসপিটালে গিয়ে ঝামেলা চালাচ্ছে তাদের কথা আমরা বলতে পারবো না, সেগুলো তো হতেই থাকবে। তো উনি তো আমাদের উৎসবে ফিরতে বলেছেন, উনি আমাদের অনেক কথাই বলেছেন, আমরা সবই শুনছি। অনেকে বলেন কেন পুজো করব, কেন উৎসব করব? আরে আমাদের তো 12 মাসের 13 পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্মকর্মও মানি। টপ টু বটম করাপশনের সঙ্গে যুক্ত। উনি স্থির থাকবেন না থাকবে ওনার তো কোনো চিন্তা নেই, উনি যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই করাপশন, এবং নিজে শেল্টার দিচ্ছেন করাপশনকে। মানুষের বিপদের সময় মানুষের পাশে না থেকে বরং উনি বেশ করেছি একটা মনোভাব নিয়ে চলছে। পিতৃপক্ষ মাতৃপক্ষ অনেক কিছু করতে করতে পিসিপক্ষে শেষমেশ পুজোর উদ্বোধন করেছেন। উৎসব নয়, হতে পারে না, বাংলার উৎসব বন্ধ হতে পারে না। রাজনীতির দরকার নেই, যারা রাজনীতি করছে তারা ছোট মনের পরিচয় দিচ্ছে। উৎসবটা সর্বজনীন, সবাই মিলে উৎসব করছে। উৎসব মানে শুধু আনন্দ নয়, পেটের রুটি সেটাই হচ্ছে উৎসব। পেটে খালি থাকলে সারা বছর সে প্রতিবাদ করতে পারবে না। ফিরহাদ হাকিমের কথাগুলো ঠিক পরিষ্কার হলো না, জানেন তো। তিনি রাজনীতি তুলে দেওয়ার কথা বলছেন নাকি? তাহলে তিনি নিজে করবেন কি, নাকি বিরোধীদের রাজনীতি করতে বারণ করছেন? তাহলে শুধু তারা করবেন, আর উৎসবের সঙ্গে এই যে গরিব মানুষের পেটের অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিলেন, ওই যেরকম প্যান বা আধারের সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যায়, সেরকম অনেকটা কেন দিলেন? উৎসব তো হবে, মধ্যবিত্ত খরচ করবে, আমরা জানি। সেই টাকা চুইয়ে চুইয়ে গরিবের কাছে পৌঁছবে, সেটাও আমরা জানি। তাহলে আপনারা কি করছেন? কর্মসংস্থান মানে কি কেন্দ্রের 100 দিনের কাজ আর দুর্গাপুজো? তাহলে তো বলতে হবে যে এই যে চারপাশে এই এত পুজো মণ্ডপ, এগুলো সবই তো সরকারের ব্যর্থতার একটা প্রতীক। আমি বলছি না, মন্ত্রী ফিরহাদ হাকিম সেটাই তো বোঝালেন। দুর্গা পূজা থেকে যদি কর্মসংস্থান হয়, সারা বছর খালি পেটে না থাকতে হলে যদি দুর্গা পুজো করতে হয়, তাহলে পুজো মণ্ডপগুলো সেটাই তো আমাদের একমাত্র কর্মসংস্থানের জায়গা, সেটা তো আমাদের মেনে নিতে হবে। এটা মেনে নিতে কোনো আপত্তি নেই, একটা কর্মসংস্থান এখান থেকে তো অবশ্যই হয়। এবং সত্যি কথা বলতে কি, উৎসবটা না করার কথাও তো কেউ বলেননি, কিন্তু জোর জার করে উৎসবটা, দেখুন উৎসব তো মনের আনন্দের জায়গা, সেটাকে গায়ের জোরে করানোর একটা এরকম ব্যাপার কোথাও যেন চলে আসছে, তাই না? এই জায়গাতেই না মানুষজনের কোথাও গিয়ে ধাক্কাটা লাগছে, যেটা তারা এতদিন স্বেচ্ছায় করে এসছেন, এবারও করবেন,
সেটাকেই আবার কেউ যদি জোর করে করতে বলেন তাহলে তো তাদের মধ্যে একটা মিসম্যাচ তৈরি হবে, দ্বন্দ্ব তৈরি হবে যে এটাই তো আমরা করি, পুজো এসছে, দুর্গা পুজো এসছে, আমরা দুর্গা পুজোয় থাকবো, আমাদের মানসিক অবস্থা যেরকম থাকবে সেইভাবে থাকবো। কেউ জোর করছে কেন? এতদিন তো কেউ বলেনি আমাদের দুর্গা পুজো করার দরকার, আজ বলতে যাচ্ছে কেন? ধরুন এইবার এই কর্মসংস্থান, দুর্গমণ্ডপ, এই বিষয়গুলোকে ধরে ডাক্তাররা যদি অন্যভাবে ব্যাখ্যা করতে শুরু করেন, শাসক দল তারা কি আর উৎসবে ফেরার আহ্বান জানাতে পারবে? প্রতীক নিয়েই তো নাজেহাল শাসক দল, তাই না? আরজি কর হাসপাতালে তিলোত্তমার একটা প্রতীকী মূর্তি বসেছে, সেটাই যন্ত্রণা ক্লিষ্ট একটা মুখের অবয়ব। সেটা নিয়ে শাসক দলের নেতারা কিন্তু যার পোনাই অস্বস্তিতে নানা রকম আপত্তি জানাচ্ছেন। কেন? কারণ ওই যন্ত্রণা ক্লিষ্ট মুখ যদি তিলোত্তমার এক স্বাভাবিক মূর্তি প্রতিষ্ঠিত হতো তাহলে কি হতো? বহু বছর পরে ধরুন কোনো রোগীর পরিবার তারা হাসপাতালে এলেন, মূর্তিটা দেখলেন, তলার লেখাটা হয়তো ততদিনে ঝাপসা হয়ে গেছে, কষ্ট করে পড়তেও ইচ্ছে করলো না। এটা মূর্তি টুর্তি দেখে ভাববেন হ্যাঁ এই নিয়েও একজন ডাক্তার ছিলেন, নিশ্চয়ই হাসপাতালের জন্য অনেক কিছু করেছেন টরেছেন, তাই মূর্তি বসিয়েছে, তার বেশি আর কারোর কিছু মনে হবে না। কিন্তু যদি এই যন্ত্রণা ক্লিষ্ট মুখটা কেউ দেখে তাহলে তার মনে হবে যে কে এমন যে হাসপাতালে এরকম যন্ত্রণা পেয়েছে, কৌতূহল জাগবে, সে হয়তো লেখা পড়বে বা পুরো ইতিহাসটা জানতে চাইবে। সে জানতে চাওয়াটা তো সবার জন্য সুখকর নয়, তাই না? তাই কি এত আপত্তি? এটা যে যন্ত্রণার, এটা যে প্রতিবাদের, এটা যে আর্তনাদের, সেইটাই শিল্পী চেষ্টা করেছেন। সেই যন্ত্রণার জায়গায় শিল্পী এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। যে কথাটা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না, সেই কথাটাকে আমি মনে করেছি যে এই ভাস্কর্যের মধ্যে বোধহয় প্রকাশ করা সহজ হবে। খানিকটা যেন একটা মনে হবে যে তারই মুখ, একটা যন্ত্রণা ক্লিষ্ট মুখকে যদি মূর্তি বলে বসানো হয়, আমার মনে হয় তার প্রতি আবেগ দেখানো, তার ন্যায় বিচারের লড়াই আর গাইডলাইন ভঙ্গ করে এই ধরনের মূর্তি বসানো, এই দুটো বোধহয় সামঞ্জস্যপূর্ণ নয়। তারা তাদের সহপাঠীর জন্য একটা মূর্তি বানাবে, স্মৃতি রক্ষা করবে, কিন্তু স্বাভাবিক ডাক্তারদের এই মনোভাব যথার্থ, তারা সঠিক কাজ করেছেন বলে আমি মনে করি। তৃণমূলের নেতারা কে কি বললেন এসে যায় না। মানে শুধু মানুষ নয়, নির্জীব মূর্তিও যদি মুখ খোলে তাহলে শাসক দলের নেতারা অস্বস্তিতে ভোগেন। এবার উদ্বেগটা কিসের? যদি মূর্তির মুখ দিয়ে সত্যিটা সবাই জেনে যায়, সেখানে তো যদি সজীবরা মুখ খোলে তাহলে তো আরও বড় বিপদ আসতে পারে, তাই না? এই যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি মুখ খুলেছিলেন, কলম খুলেছিলেন বলতে পারেন। তাদের কাল রাত থেকে কি পরিমাণ হইচই, হঠাৎ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে সিস্টেমের বদল না হলে তিনি রাজনীতিই ছেড়ে দেবেন। ভাবুন কত কষ্ট করে একটা বিধায়ক হয়েছেন, বিজেপির থেকে ছিলেন, সেখান থেকে তৃণমূলে গিয়ে সাংসদ পদে দাঁড়িয়ে হেরে আবার উপনির্বাচনে দাঁড়িয়ে তারপর জিতে বিধায়ক হয়েছেন। মানে এত কষ্ট করে বিধায়ক হয়েছেন, সে তিনি বলছেন রাজনীতি ছেড়ে দেবেন। অবশ্য দিন ফোরানোর আগেই কৃষ্ণ কল্যাণী বলেছেন এটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে। তার মানে বিষয়টা আর পাকেনি। কেউ হয়তো অত্যন্ত দায়িত্বশীল কেউ দায়িত্ব নিয়ে গোটা বিষয়টা সমাধান করে দিয়েছেন। কিন্তু এইরকম যদি জনপ্রতিনিধিদের ঘন ঘন মনের মধ্যে ওই বেসুরো সঙ্গীত বেজে ওঠে, সেটা কিন্তু রাজনীতির ছন্দপতন করিয়ে দেয়, জানেন তো। কোনো শক্তিশালী দলের কাছেই এটা কিন্তু স্বস্তির বিষয় হয় না। কৃষ্ণ কল্যাণী ওখানে আছে রায়গঞ্জের পুজোয়, কোথায় দেখতে পাচ্ছি না তো, হাত তুলুন তো। ওই তো কৃষ্ণ কল্যাণী আজ সকালে ঝগড়া করেছে, ঝগড়া মিটে গেছে তো? না, এটা যে কারণে করেছিলাম যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে, সেই জন্য পোস্টার ডিলিট করে দিয়েছি। তৃণমূলের জেলা সভাপতি তো বকলমে একমাত্র ডিএমই হয়, আমরা জানি যেটা না ভাগবাটোয়ারার গন্ডগোল হতে পারে। ডিএম হয়তো বা একটু ডিএম এর মেরুদণ্ড সোজা আছে, মেরুদণ্ড নমনীয় না। ডিএম এর স্বাভাবিক কারণে তার সাথে এই যে আনমান না হওয়া, সেটা আর কিছুই নয়। যে বললাম ব্যবসায়ী মানুষ যেটা বোঝেন, প্রফিট অ্যান্ড লস, সেই জায়গায় গিয়ে কোথাও হাতে ঘা লেগেছে, তার ফার্স্টেশন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। মানে
যেটুকুনি যা ওই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বোঝা যায়নি, আজকে এই পরপর বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝে যাবেন এক্স্যাক্টলি কী হয়েছিল। দেখুন, মুখ্যমন্ত্রী আজ ভার্চুয়ালি শয়ে শয়ে পুজো উদ্বোধন করেছেন। তিনি তো বলেনি ধর্ম যার যার উৎসব সববার, কিন্তু দুর্গা শিবের উৎসবে কি কেষ্টর ঠাঁই হবে না? এটা কিন্তু বড় প্রশ্ন, জানেন তো। মানে উৎসবে ফেরার আহ্বানে সাড়া দিয়েই তো কত আশা নিয়ে তিনি দিল্লি থেকে ফিরেছেন, অথচ এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলো না। মেয়েকে নিয়ে কলকাতায় বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। আজ দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে তৃণমূল নেত্রী বীরভূমের সব নেতা, সব জনপ্রতিনিধির নাম নিয়েছেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে জেলার সভাপতি, জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তার নামটা নেননি। বুঝতে পারছেন তো, রাজনীতিতে মুখ খোলা আর না খোলা দুটোই অস্বস্তির হতে পারে। শুধু স্থান, কাল আর পাত্রর ওপর নির্ভর করে ব্যাপারটা। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে।